হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতিকে। ভারতীয় অর্থনীতি আজ বেস্ট 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা বিগত বছরগুলোতে এসএসসি জিডিতে এসছে। তো এই প্রশ্নগুলো আলোচনার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের এই যে আর এক সপ্তাহ আছে, বলতে পারো এক সপ্তাহই আছে আর তোমাদের পরীক্ষা, তো বুঝতে পারো কিভাবে ইকোনমিক্স থেকে তোমরা যে যে কটা নাম্বার থাকবে, যেই প্রশ্নগুলোই থাকুক না কেন, কি রকম টাইপের প্রশ্ন আসছে সেগুলো আমরা বুঝতে পারবো। আর হ্যাঁ, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নগুলো কিন্তু পুরোটা দেখবে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা টপ 50 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে দেখো রুটিনটা এর মধ্যে রয়েছে। তো এই রুটিন অনুযায়ী আশা করবো তোমরা সবাই ক্লাস করছো। তাও একবার বলে দিচ্ছি, আমার কিন্তু প্রত্যেক সোমবার সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকে, মঙ্গলবার দিন অর্থাৎ আজ অর্থনীতি ক্লাস থাকে, আর শুক্রবার কিন্তু পলিটি ক্লাস থাকে। এছাড়াও অন্যান্য স্যারেদের ম্যাথ, রিজনিং, ইতিহাস, ভূগোল, এমনকি হিন্দিরও কিন্তু ক্লাস হচ্ছে। তাই তো তোমরা যারা এখনো জানো না তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আর প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু যে ওয়েবসাইট রয়েছে আমাদের www.5erpathshala.com, এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এমসিকিউ একটা পরীক্ষা তোমাদের নেওয়া হয়, যেটা মক টেস্ট। তাই তো একদম তোমরা যেরকমটা পরীক্ষা দেবে ঠিক একদম সেই রকমটাই পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে। তোমরা যারা এখনো পরীক্ষাটি দিচ্ছ না, অবশ্যই পরীক্ষাটি দাও এবং নিজেকে যাচাই করো। আর সময় একদমই কিন্তু হাতে নেই, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর ভিত্তি করে ছিল। আচ্ছা, বলা হচ্ছে ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপশন এতে দেখো রয়েছে নেহেরু মডেল, বিতে রয়েছে হ্যারওয়ার্ড ডোমার মডেল, সিতে রয়েছে মহালানবিশ পরিকল্পনা, আর ডিতে রয়েছে গাডগিল যোজনা। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল হ্যারওয়ার্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে, আর এই হ্যারওয়ার্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তাহলে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? কৃষি ও সেচ ব্যবস্থার কিন্তু উন্নতি করা। এই পরিকল্পনার সময়কাল কত ছিল? 1951 থেকে 1956 সাল পর্যন্ত। আর দেখো, আমি কিন্তু কোনো এক্সট্রা পয়েন্ট অ্যাড করিনি, যেগুলো আছে প্রশ্ন সেগুলো একটু আলোচনা করে দিব। আর এক্সট্রা পয়েন্ট যদি চাও, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও, অবশ্যই ইকোনমিক্স এর প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে গিয়ে সেখানে ডেসক্রিপটিভ ক্লাস প্রথমে দেখো, তারপর সেখানে কিন্তু বেস্ট 50 এমসিকিউ সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে করানো হয়েছে। সেখানে অবশ্যই সেই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আর কোনো রকম কনফিউশন কিন্তু থাকবে না। দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, ভারতে পরিকল্পিত অর্থনীতি কোন ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? আচ্ছা, পরিকল্পিত অর্থনীতি অর্থাৎ প্ল্যান। আচ্ছা দেখো, অপশন এতে রয়েছে পুঁজিবাদী ব্যবস্থা, ঐতিহ্যগত ব্যবস্থা, কমান্ড সিস্টেম, নাকি অপশন ডি সমাজতান্ত্রিক ব্যবস্থা। প্রথমে প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ো। বলা রয়েছে ভারতের পরিকল্পিত অর্থনীতি। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি সমাজতান্ত্রিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কিন্তু এই পরিকল্পিত অর্থনীতি ব্যবস্থার উপর জোর দিয়ে করা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, গ্রামের মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? অর্থাৎ এটা তাহলে দরিদ্রতা বেকারত্ব যে চ্যাপ্টার, সেখান থেকে আমরা একটা প্রশ্ন পেয়ে গেছি। গ্রামের মানুষের দৈনিক কত ক্যালোরি শক্তির প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, অপশন এতে রয়েছে 2000 ক্যালোরি পার ডে, অপশন বিতে রয়েছে 2100 ক্যালোরি পার ডে, সিতে রয়েছে 2250 ক্যালোরি পার ডে, আর ডিতে রয়েছে কিন্তু 2400 ক্যালোরি পার ডে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 2400 ক্যালোরি পার ডে। কারণ গ্রামের মানুষরা কিন্তু মাঠে বেশি কাজ করে, তাই না? পরিশ্রমের কাজ কিন্তু দৈহিক পরিশ্রম অনেক বেশি করে শহরের মানুষের তুলনায়, সেই জন্য তাদের কিন্তু ক্যালোরিটা একটু বেশি দরকার, 2400 ক্যালোরি পার ডে, ঠিক আছে? এরপরে দেখো, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আচ্ছা, অপশন এতে রয়েছে সিডি দেশমুখ, বিতে রয়েছে সুভাষচন্দ্র গার্গ, সিতে রয়েছে শক্তিকান্ত দাস, আর ডিতে রয়েছে ও এ স্মিথ। তাহলে রিজার্ভ ব্যাংকের
প্রথম গভর্নর ছিলেন কে? O.A. স্মিথ। ঠিক আছে, তোমাদের জন্য হোমওয়ার্ক, বলো রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? অবশ্যই 4 নাম্বার দিয়ে হোমওয়ার্ক লিখে 4 নাম্বার লিখবে, তারপর অ্যানসারটা লিখবে। ঠিক আছে, অবশ্যই লিখবে, কমেন্টসে কিন্তু জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবে আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল। অর্থাৎ সবুজ বিপ্লবের যে আমদানি ছিল তার ভারতের উপর যে তার নির্ভরতা তার কমাতে কি করা হয়েছিল? পেট্রোলিয়ামের জন্য, খাদ্যশস্য, টেক্সটাইল, নাকি যন্ত্রপাতি? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই অপশন বি, খাদ্যশস্য। অর্থাৎ এই যে সবুজ বিপ্লবের আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে কিন্তু খাদ্যশস্য, যেটা খাদ্যশস্যের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, তাই না? আমরা জানি ধান আর গমের উপর বিশেষ করে সবুজ বিপ্লব প্রাধান্য পেয়েছিল, যেটা পাঞ্জাব আর হরিয়ানাতে হয়েছিল, তাই তো 1960-এর দশকে। পরের প্রশ্ন দেখো, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অপশন এ তে রয়েছে আলফ্রেড মার্শাল, বি তে রয়েছে কার্ল মার্কস, সি তে রয়েছে অ্যাডাম স্মিথ, আর ডি তে রয়েছে কেইনেস। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তাহলে ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লিখেছেন, তাই তো? নেক্সট প্রশ্ন, 1885 সালে প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? সালটা দেখো দেওয়া রয়েছে 1885 সালে চটকল, ঠিক আছে, কোথায় স্থাপিত হয়? অপশন এ তে রয়েছে বিশাখাপত্তনম, বি তে রিষড়া, সি তে কাটিহার, ডি তে শ্রীরামপুর। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রিষড়াতে। এবার এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে দেয়, কিরকম করে ঘুরিয়ে, যদি বলা হয় রিষড়াতে কত সালে চটকল স্থাপিত হয়েছিল, তাহলে কি তখন প্রশ্নের মধ্যে যে 1885টা আছে সেটা হয়ে যাবে অ্যান্সার। 1885 সালে কিন্তু তাহলে রিষড়াতে চটকল প্রথম স্থাপিত হয়েছিল। ঠিক আছে, প্রশ্ন একটু ঘুরিয়েও কিন্তু দিতে পারে। অবশ্যই যখন তোমরা এরকম প্রশ্ন অ্যাটেন্ড করবে একটু চোখ কান খোলা রেখে তারপর অ্যাটেন্ড করবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতবর্ষে মূলত কোন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? অর্থাৎ ভারতবর্ষে যে বেকারত্বের হার সবচেয়ে বেশি কোন বেকারত্বটা লক্ষ্য করা যায়? অপশন এ তে রয়েছে কাঠামোজনিত বেকারত্ব, বি তে রয়েছে ছদ্মবেশী বেকারত্ব, সি তে রয়েছে প্রচ্ছন্ন বেকারত্ব, আর ডি তে রয়েছে খোলা বেকারত্ব। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে কাঠামোজনিত বেকারত্ব। অর্থাৎ কাঠামোজনিত বেকারত্ব কি? এই বেকারত্বটা এমন এক বেকারত্ব যেখানে বলতে পারো, ভালো করে বুঝবে। ঠিক আছে, মনে করো তোমার একটা কোম্পানি আছে, তোমার কোম্পানিতে তুমি 50 জন লোককে হায়ার করবে। ঠিক আছে, এবার তুমি একটা ফর্ম ফিল আপ করতে দিলে বা অ্যাপ্লিকেশন জমা দিতে বললে যে যারা যারা ইন্টারেস্টেড তারা আমার কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো, তাদের মধ্যে থেকে বেস্ট 50 জনকে আমি হায়ার করব, এটা তুমি বলতে পারো। এবার তার মধ্যে তুমি দেখলে যে তোমার সেই কোম্পানির ফর্ম ফিল আপ করলো না হলো 5000 জন, তোমার দরকার কতজন? 50 জনের, তাই তো? এবার 50 জনের দরকার, কিন্তু অ্যাপ্লাই করলো কতজন? 5000 জন। তার মধ্যে তুমি যে কোয়ালিফিকেশন গুলো চেয়েছো সেরকম ক্যান্ডিডেট 500 জন রয়েছে। এবার তোমার দরকার কতজনকে? 50 জনকে। এই যে বাকি জনরা তারা কি, তাদের মধ্যে কোয়ালিটি ছিল, কিন্তু যেহেতু তোমার কোম্পানিতে ভ্যাকেন্সি নেই সেহেতু তারা কিন্তু স্থান পেল না। এটা কাঠামোজনিত বেকারত্বের একটা উদাহরণ বলতেই পারো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? আচ্ছা, এটা কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তাই না? প্রথমে 1 এপ্রিল 1935, এরপর দেখো 1 এপ্রিল 1835, তারপর 1 জুন 1921, অপশন ডি 1 জুন 1937। আচ্ছা, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট, অর্থাৎ 1 এপ্রিল 1935 সালে কিন্তু এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্লাস করেছিলাম তখন আমরা বারবার বলেছিলাম এটা কিন্তু কার? কংগ্রেস সরকারের পরিকল্পনা। তারপর যখন কংগ্রেস সরকার চলে যায়, অর্থাৎ তারা যখন হেরে যায়, তারপর চলে আসে কে? বিজেপি সরকার। তাহলে কি হবে? তাহলে দেখো, নাবার্ড কি হবে? অবশ্যই না। অপশন সি তে আরবিআই হবে না, সেবি হবে না, তাহলে অপশন বি কি হবে? নীতি আয়োগ হবে। দেখো, নীতি আয়োগ আছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, আধুনিক অর্থনীতির জনক কে? রেগনার ফিঞ্চ, আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ, নাকি অমর্ত্য সেন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ, তাই তো? দ্য ওয়েলথ অফ নেশনস এর লেখক। কোথায় প্রথম
রাসায়নিক সার কারখানা গড়ে ওঠে? রাসায়নিক সার কারখানা তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, নাকি অপশন ডি গুজরাটে? তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ তামিলনাড়ুতে প্রথম রাসায়নিক সার কারখানা গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, শহরে মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে গ্রামের মানুষের ন্যূনতম 2400 ক্যালোরি কিন্তু 2400 ক্যালোরি পার ডে কিন্তু প্রয়োজন। এবার শহরে মানুষের কত দরকার? দেখো 2000 ক্যালোরি, 2100, 2250 নাকি 2400? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 2100 ক্যালোরি পার ডে কিন্তু দরকার শহরে মানুষের ন্যূনতম প্রত্যেক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কত সালে চালু করা হয়েছিল? ফসল বীমা যোজনা অপশন এ তে 2014 সালে, অপশন বি 2015 সালে, সি 2016 সালে, ডি 2019 সালে? তাহলে এর অ্যান্সার হবে অপশন সি 2016 সালে, অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছিল 2016 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতে সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? এখানে দেখো দুটো লাইন দেওয়া আছে 1 আর 2 বলে, এই দুটো লাইনের মধ্যে কোনটি সঠিক, বা দুটোই যদি সঠিক হয় দুটোই সঠিক বলবে, বা কোনোটাই সঠিক না তাহলে কোনোটাই সঠিক না বলবে। দেখো 1 বা 2 কোনোটাই নয়, অর্থাৎ 1 বা 2 কোনোটাই ঠিক নয়। বি 1 এবং 2 উভয়ই ঠিক, সি শুধুমাত্র 2 ঠিক, ডি শুধুমাত্র 1 ঠিক। তাহলে এটার ক্ষেত্রে দেখো 1 এবং 2 উভয়ই ঠিক, তাই তো? দেখো কি বলেছে, সবুজ বিপ্লবের সময় পরম্পরাগত কৃষি থেকে এক ফসলি চাষে স্থানান্তরিত হওয়ার ফলে ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব পড়েছিল। 2 নম্বরে ছিল সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ। তাহলে 1 এবং 2 উভয়, তাই তো? এরপরে দেখো, ভারতের জিডিপি সবচেয়ে বেশি অংশ আসে কোন বিভাগ থেকে? অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রয়েছে সবচেয়ে বেশি অংশ আসে কোথা থেকে আসে? অপশন এ তে রয়েছে প্রাথমিক বিভাগ থেকে, বি তে রয়েছে মাধ্যমিক বিভাগ থেকে, সি তে রয়েছে তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ থেকে, আর ডি তে রয়েছে 5 বিষয়ক বিভাগ থেকে। আচ্ছা, তাহলে ভারতের জিডিপির সবচেয়ে বেশি অংশ কিন্তু আসে কোথা থেকে? অপশন সি তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ থেকে। ঠিক আছে, যেটা টারশিয়ারি সেক্টর, যেটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, সেখান থেকে আসে, তাই তো? এবার জিডিপি সম্পর্কে যদি আরো ডেসক্রিপটিভ ভাবে জানতে চাও, আরো ডিটেইলসে পড়তে চাও, অবশ্যই প্লেলিস্টে যেতে হবে, ওখানে ন্যাশনাল ইনকামের ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিবে জিডিপি জিএনপি সম্পর্কে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের মাথাপিছু আয় কোন রাজ্যের সবচাইতে বেশি? অপশন এ তে রয়েছে কেরালা, বি তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সি তে রয়েছে গোয়া, আর ডি তে রয়েছে তামিলনাড়ু। আচ্ছা, তাহলে এক্ষেত্রে সবাই কি করে বলতো? কেরালাটাকে অনেক ক্ষেত্রে সঠিক উত্তর বলা হয়। কেন? কারণ ওই যে শিক্ষার দিক থেকে এগিয়ে জন্য হয়তো ভাবে মাথা পিছু আয় সবচেয়ে বেশি কেরালাতেই, কিন্তু তা কিন্তু নয়। মাথা পিছু আয় সবচেয়ে বেশি কিন্তু কোথায়? এই 4টার মধ্যে গোয়াতে। ঠিক আছে, গোয়াতে মাথা পিছু আয় সবচাইতে বেশি। নেক্সট দেখো, নিচের কোনটি দরিদ্রতার কারণ নয়? কোনটি, এই যে 4টা যে রয়েছে, 4টা অপশন যে রয়েছে, কোনটি দরিদ্রতার কারণ নয় বলেছে? ঠিক আছে, এই 9টা ভালো করে লক্ষ্য রাখবে। দেখো অপশন এ তে রয়েছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, বি তে রয়েছে মূলধনের অভাব, সি তে রয়েছে নিরক্ষরতা, ডি তে রয়েছে সুস্বাস্থ্য। তাহলে আমরা বলতেই পারি এই সুস্বাস্থ্যটা কিন্তু কখনোই দরিদ্রতার কিন্তু কারণ নয়, তাই না? অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আইএসআই মার্ক কিসের প্রমাণ বহন করে? অপশন এ তে রয়েছে কৃষি দ্রব্যের ভালো মানের, বি তে রয়েছে ফসলের স্বাস্থ্যের, সি তে রয়েছে ফসলের সার ব্যবহারের, নাকি অপশন ডি তে রয়েছে ফসলের রঙের? তাহলে আইএসআই মার্ক কিন্তু প্রমাণ করে কি? কৃষি দ্রব্যের ভালো মানের, অর্থাৎ বেস্ট কোয়ালিটির যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্যের ভালো মানের জন্য কিন্তু এই আইএসআই মার্কটা দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধ হারের লক্ষ্যমাত্রা ছিল। আচ্ছা, তাহলে আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু দ্বাদশটাই শেষ ছিল, এরপরে নীতি আয়োগ চলে আসে, তাই তো? এবার
তার যে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কত ছিল সেটা জানতে চাওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্য পূরণ কত হয়েছিল সেটা কিন্তু দেওয়া নেই। কারণ কি, সেটা তো পুরো সম্পূর্ণ হয়নি, তাই না? আচ্ছা, 2017 সালে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু 2015 তো শেষ করে দেওয়া। তাহলে অপশন এ 8%, বি 26%, সি 7%, ডি 45%। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 8%, অর্থাৎ দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য প্রবৃদ্ধ হারের লক্ষ্যমাত্রা ছিল 8%। পরের প্রশ্ন দেখো, কোন বিভাগের কর্মীদের লাল রঙের শ্রমিক বলা হয়? আচ্ছা, রেড কলার ওয়ার্কার। প্রাথমিক বিভাগ, মাধ্যমিক বিভাগ, তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ, নাকি পঞ্চম বিষয়ক বিভাগ? তাহলে লাল রঙের শ্রমিক কাদের বলা হয়? লাল রঙের শ্রমিক বলা হয় কৃষকদেরকে, তাই তো, যেটা প্রাথমিক বিভাগের অন্তর্গত, যারা ফার্মার, তাই তো। নেক্সট দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচনাকার। আচ্ছা, কে লিখেছেন সেটা কিন্তু জানতে চাওয়া হয় নাই, জানতে চাওয়া হয়েছে কত সালে রচনা করা হয়েছে। অপশন এ 1803, বি 1813, সি 1909, ডি 1901। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1901। কে করেছে রচনা? দাদাভাই নওরোজি। তিনি কিন্তু এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচনাকার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2011-12 কোন ব্যক্তির ভোগ্য আয় দৈনিক কত ডলারের কম হলে তিনি দরিদ্র? এবার বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী একজন ব্যক্তি দৈনিক কত টাকার কম ইনকাম করলে তাকে দরিদ্র বলা যায়? তাহলে দেখো, অপশনে 1.80 ডলার, 1.09 ডলার, সি নাম্বার 1.90 ডলার, আর ডি নাম্বার 1.89 ডলার। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে সি 1.90 ডলার। ওই ধরে নাও না অ্যাপ্রক্স 150 রুপিসের মতন হবে, তাই তো, এর একটু বেশি হবে হয়তো। দেখো, ভারতে মোট বৈদেশিক মুদ্রা আয়ের কত শতাংশ কৃষি থেকে আয় করে? অর্থাৎ ভারত যতটা বৈদেশিক মুদ্রা আয় করছে তার কত শতাংশ কৃষি থেকে করছে, এটাই জানতে চাওয়া হয়েছে প্রশ্নে। অপশন এতে রয়েছে 12.5%, বিতে রয়েছে 14.7%, সিতে রয়েছে 19.8%, আর ডিতে রয়েছে 20%। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 14.7%। অর্থাৎ ভারত মোট বৈদেশিক মুদ্রা আয়ের 14.7% কিন্তু কৃষি থেকে আয় করে। আখ থেকে চিনি তৈরি অর্থনৈতিক কার্যক্রমের কোন খাতের আওতায় পড়ে? আখ থেকে, আখ তালিকে প্রথম শ্রেণী ওয়ার্ক কর্মীরা যারা করে, লাল রঙের শ্রমিক যারা। এবার আখ থেকে চিনি তৈরি হচ্ছে, তাহলে কি তৃতীয় খাত, প্রথম খাত, দ্বিতীয় খাত, নাকি চতুর্থ খাত? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি দ্বিতীয় খাত। এরা কি করে? এরা কোন একটা কৃষি পণ্য দ্রব্য থেকে, তার থেকে ওটাকে র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে তারপর একটা ফাইনাল গুডস তৈরি করে, তাই তো। তাহলে দ্বিতীয় খাত হবে, আখ থেকে চিনি তৈরি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অর্থনীতিতে বাণিজ্যিক কোনো বাধা থাকবে না? অর্থাৎ বাণিজ্যটা অনেক বড় করে করা যাবে বা বিভিন্ন জায়গায় করা যাবে। অপশন এতে রয়েছে আবদ্ধ বাজার অর্থনীতি, এটা আবদ্ধ মনে হচ্ছে এটা একটা কোথাও একটা বন্ধ করা রয়েছে, তাই না। বি নাম্বার রয়েছে সামাজিক অর্থনীতি, সি নাম্বার রয়েছে আদেশমূলক অর্থনীতি, আর ডি নাম্বার রয়েছে খোলা বাজার অর্থনীতি। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি খোলা বাজার অর্থনীতি। এই খোলা বাজার অর্থনীতিতে কিন্তু কোন রকম বাণিজ্যিক কোন রকম বাধা কিন্তু থাকবে না। পরের প্রশ্ন দেখো, কে প্রথম মাথাপিছু আয় গণনা করেন? জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, প্রশান্ত চন্দ্র মহালানোবিশ, নাকি অপশন ডি ফিনলে সাইরাস? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি। এবার তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক, দাদাভাই নওরোজি যে এই মাথাপিছু আয় প্রথম গণনা করেন, তিনি মাথাপিছু আয় প্রথম কত টাকা গণনা করেন, এটা তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টসে জানাবে। পরের দিন আমরা ইকোনমিক্সের ক্লাসের দিন এই হোমওয়ার্কগুলো কিন্তু বলে দেব, ঠিক আছে। যদি এখনো বলা হচ্ছে না, শুরু হয়নি, নেক্সট দিন থেকে বলে দিব, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনে জিএসটি চালু করা হয়? আচ্ছা,
দেখো সংবিধান সংশোধনী কথা আলোচনা করেছি, এটা কিন্তু মেইনলি পলিটিক্যাল সায়েন্সের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটা কিন্তু প্রশ্ন, কিন্তু ওই যে জিএসটি যেহেতু আসছে সেহেতু তোমাদের আলোচনা করেই দিই। দেখো 97তম সংবিধান সংশোধন, 99তম সংবিধান সংশোধন, 100তম নাকি 101তম? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 101তম সংবিধান সংশোধনীতে কিন্তু বলা রয়েছে জিএসটি কথা কিন্তু বলা রয়েছে। পরের প্রশ্ন, কিষাণ ক্রেডিট কার্ডের জন্য নির্ধারিত বয়স সীমা কত? অর্থাৎ একজন ব্যক্তি কিষাণ ক্রেডিট কার্ড করতে চাইলে তার বয়স কত থেকে কত হতে হবে? অপশন এতে রয়েছে 18 থেকে 75, বিতে রয়েছে 21 থেকে 75, সিতে রয়েছে 16 থেকে 75, নাকি অপশন ডি 19 থেকে 75? তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 18 থেকে 75। অর্থাৎ একজন ব্যক্তি কিষাণ ক্রেডিট কার্ড করতে চাইলে তার বয়স সীমা অবশ্যই 18 থেকে 75 এর মধ্যে হতে হবে। নেক্সট দেখো, সবুজ বিপ্লবের সাপেক্ষে HYV এর পূর্ণরূপ কি? আচ্ছা, তাহলে HYV এটা এমন একটা জিনিস যেটা কিনা সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। এর পূর্ণরূপ কি, অর্থাৎ এর পুরো নাম, সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেখো রয়েছে হাই ইয়ং ভ্যারাইটিস, বিতে রয়েছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, অপশন সিতে রয়েছে হেভি ইউথ ভ্যারাইটিস, নাকি অপশন ডি হেভি ইয়ং ভ্যারাইটিস? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। ঠিক আছে, এই HYV এর পুরো নাম। নেক্সট প্রশ্ন, অর্থনীতি কয়টি শাখা বর্তমান? একটি, দুটি, তিনটি, নাকি চারটি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দুইটি, মাইক্রো আর ম্যাক্রো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারত পরিষেবা খাত থেকে আয় করে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল যে ভারত মোট জিডিপির অর্ধেক কোন খাত থেকে আয় করে? তাহলে জিডিপির 40% পরিষেবা খাত থেকে। পরিষেবা খাত মানে কি? তৃতীয় গঠন সংক্রান্ত যে বিভাগ বা টারশিয়ারি সেক্টর, তাই তো? আচ্ছা, জিডিপির 33%, জিডিপির 42%, নাকি জিডিপির 50%? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জিডিপির 50% ভারত কিন্তু এই পরিষেবা খাত থেকে আয় করে থাকে। নেক্সট প্রশ্ন, পরিষেবা কর কত সালে আরোপ করার কথা প্রথম বলা হয়? অপশনে 1992 সালে, বি 1993 সালে, সি 1994 সালে, নাকি অপশন ডি 1995 সালে? তাহলে পরিষেবা করের কথা কিন্তু 1994 সালে প্রথম বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কত সালে এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাক্ট দ্বারা এগমার্ক স্বীকৃতি পায়? এগমার্ক অর্থাৎ এটাও কিন্তু কি কৃষি ক্ষেত্রে ভালো মানের জন্য। 1927, 1939, অপশন সি 1937, অপশন ডি 1947? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1937। 1937 সালে এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাক্ট দ্বারা এগমার্ক কিন্তু স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? এবার দেখো এখানে শুধু একাদশটা দেওয়া রয়েছে, বা এর আগে দ্বাদশটা আমরা করলাম, কিন্তু তোমাদের এই যে প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ডিউরেশন, যে সময়কাল, প্রত্যেকটা জানতে হবে, প্রত্যেকটার উদ্দেশ্য জানতে হবে, জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল সেটা জানতে হবে, কত পার্সেন্ট পূরণ হয়েছিল সেটা জানতে হবে, আর এর উদ্দেশ্য কি ছিল এটাও জানতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি জানো তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা প্রশ্ন কিন্তু মিস হবে না। আচ্ছা দেখো, অপশন এ 2007 থেকে 2012, বি 2009 থেকে 2014, সি 2008 থেকে 2013, নাকি অপশন ডি 2010 থেকে 2015? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2007 থেকে 2012। নেক্সট প্রশ্ন, 19 জুলাই 1969 অর্থাৎ 19 জুলাই 1969 সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছে? অপশন এ 13টি, বি 14টি, সি 15টি, ডি 16টি? তাহলে অ্যান্সার হবে অপশন বি 14টি। এবার তোমরা যারা ব্যাংকিং এর ক্লাসটি করনি, ডেসক্রিপটিভ ক্লাস ব্যাংকিং এর ক্লাসটি করনি, তাদের জন্য এই জাতীয়করণ শব্দটি নতুন মনে হতেই পারে। তো অবশ্যই এটাকে বোঝার জন্য কিন্তু তোমাদের প্লেলিস্টে সেই ব্যাংকিং যে ভিডিওটা করানো হয়েছে সেখানে জাতীয়করণ সম্পর্কে বলা রয়েছে। 19 জুলাই 1969 সালে যে ব্যাংকগুলো জাতীয়করণ করা হয়েছিল, কোন প্রসেসে করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু ডিটেইলসে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের
সময় উচ্চ ফলনশীল বীজ কোন দেশ থেকে আনা হয়েছিল? আচ্ছা, আমরা জানি সবুজ বিপ্লবটা 1960-এর দশকে চালু করা হয়েছিল। এবার সবুজ বিপ্লবে ধান আর গম চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এই যে উচ্চ ফলনশীল বীজগুলো আনা হয়েছিল কোথা থেকে? অপশন এ আমেরিকা, বি রাশিয়া, সি ইউক্রেন, ডি মেক্সিকো। কোথা থেকে আনা হয়েছিল তাহলে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মেক্সিকো থেকে কিন্তু তাহলে এই উচ্চ ফলনশীল বীজগুলো কিন্তু আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, সর্বপ্রথম কোন রাজ্যে ভ্যাট চালু করা হয়? ভ্যাটের পুরো নাম কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে সর্বপ্রথম কোন রাজ্যে ভ্যাটটা চালু করা হয় এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ হরিয়ানা, বি উত্তরপ্রদেশ, সি কেরালা, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরিয়ানা। হরিয়ানাতেই কিন্তু সর্বপ্রথম তাহলে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাটটা কিন্তু চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথম শিল্পনীতি কত সালে গঠন করা হয়? অপশন 1952 সালে, অপশন বি 1950 সালে, সি 1947 সালে, ডি 1948 সালে। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 1948 সালে। প্রথম শিল্পনীতি 1948 সালে কিন্তু চালু করা হয়েছিল বিভিন্ন শিল্পগুলোর উপর, যে শিল্পর যে লাইসেন্সিং প্রথা তার উপর বিধিনিষেধ আনার জন্যই প্রথম শিল্পনীতি চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 66 সালের মধ্যে। এটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? তাহলে দেখো কতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলা হলো সবুজ বিপ্লব শুরু হলো 1965-তে, এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল ছিল 1961 থেকে 66 ছিল। এবার জানতে চাওয়া হলো এই যে 1961 থেকে 66 যে সময়কাল, সেই সময় কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? অপশন এতে রয়েছে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি পঞ্চম। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তৃতীয়। অর্থাৎ এই যে 1961 থেকে যে 66 সাল, সেই সময় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চলছিল সবুজ বিপ্লবের সময়কাল। নেক্সট দেখো, ভারতের প্রথম ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ হিন্দুস্তান, নাকি অপশন ডি ব্যাংক অফ ক্যালকাটা। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 সালে কিন্তু এই ব্যাংক অফ হিন্দুস্তানটা স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন? পদাধিকার অর্থাৎ এখন বর্তমানে যে রয়েছিল বা সেই সময় যে ছিল, সে যদি সেই পদ থেকে সরে যেত তাহলে সেই পদে আবার যে নতুন ব্যক্তি আসতো সেই আবার কিন্তু এই পরিকল্পনা কমিশনে কিন্তু কি হতো? সভাপতি হতেন। তাহলে কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি অর্থমন্ত্রী? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাহলে পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের কিন্তু সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়? 1 টাকার যে কাগজি মুদ্রা রয়েছে সেই কাগজি মুদ্রার যোগান কে দেয়? অপশন এতে রয়েছে ভারত সরকারের অর্থ মন্ত্রক, বিতে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, সিতে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক, আর ডিতে রয়েছে উপরে কোনোটি নয়। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে ভারত সরকারের অর্থ মন্ত্রক। তারাই কিন্তু 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়। এবার তোমরা কমেন্টসে জানাবে এই যে 50 টাকা, 100 টাকা, 500 টাকার নোটগুলো আছে, এই নোটগুলোর, এই কাগজি নোটগুলোর যোগান কে দেয়? অবশ্যই তোমরা এটা কমেন্টসে কিন্তু জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি রুগ্ন শিল্পের কারণ নয়? রুগ্ন শিল্প কি আমি বলে দিচ্ছি। রুগ্ন শিল্প হলো এমন একটা শিল্প যেখানে কোম্পানিকে 7 বছর রেজিস্টার্ড কোম্পানি হতে হবে, ঠিক আছে? এবার এই 7 বছরের যে রেজিস্টার্ড কোম্পানি আছে, কোম্পানিটা বিগত কয়েক বছরে কোনো লাভ করেনি, অর্থাৎ লসে রান করেছে, বর্তমানেও লস হচ্ছে, ভবিষ্যতেও লস হওয়ার আশঙ্কা আছে, সেই সমস্ত শিল্পকে কিন্তু কি বলবো? রুগ্ন শিল্প বলবো। দেখ, বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক মন্দা, বাজারের চাহিদার অবমূল্যায়ন, আর ডি শ্রমিকের অভাব। তাহলে প্রশ্নটা দেখো, নিম্নের কোনটি রুগ্ন শিল্পের কারণ নয়? কারণই না, কারণ কোনটা না? তাহলে অবশ্যই অপশন ডি, শ্রমিকের অভাব। আমরা দেখলাম প্রথম প্রশ্নটা দিয়ে আমরা দেখলাম মনে হয় যে
ভারতের কাঠামোগত বেকারত্বের বেশি অভাব, তাই না? কাঠামোজনিত বেকারত্ব বেশি দেখা যায়, অর্থাৎ শ্রমিকের অভাব কি, সব জায়গায় তো শ্রমিকই সব, তাই না? এই জন্য কিন্তু এটা পুরোপুরি ভুল, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল? অপশন এ তে রয়েছে তৃতীয়, বি প্রথম, সি দ্বিতীয়, ডি চতুর্থ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কত সালে কলকাতা থেকে মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার স্থানান্তরিত করা হয়? আচ্ছা, আমরা দেখলাম রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ও.এ. স্মিথ। এবার আমরা দেখলাম রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। কিন্তু এই প্রশ্নটাতে কি বলেছে, কত সালে কলকাতা থেকে মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টারটা স্থানান্তরিত করা হয়েছিল? অপশন এ 1921 সালে, বি 1937 সালে, সি 1945 সালে, আর ডি 1935 সালে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি 1937 সালে কিন্তু তাহলে কলকাতা থেকে মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টারটা স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এবার এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এত তোড়জোড়, এত কিছু, এবার এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ তে রয়েছে রাশিয়া থেকে, বি তে রয়েছে আমেরিকা থেকে, সি তে রয়েছে অস্ট্রেলিয়া থেকে, আর ডি তে রয়েছে জাপান থেকে। তাহলে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কিন্তু নেওয়া হয়েছে অপশন এ রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন, অর্থাৎ টাকাটাকে রেগুলেট করে, ঠিক আছে? রেগুলেট করেন কে? ভারত সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই ভারতীয় রিজার্ভ ব্যাংকই তাহলে কিন্তু কি করে, ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ কিন্তু করে থাকে। পরের প্রশ্ন, রুগ্ন শিল্প হতে গেলে একটি শিল্পকে কত বছরের রেজিস্টার কোম্পানি হতে হবে? আমি জাস্ট কিছুক্ষণ আগে বললাম যে রুগ্ন শিল্পটা 7 বছরের কথা বললাম, তাই না? দেখো 5 বছর, 6 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 8 বছর। তাহলে অ্যান্সার হবে অপশন সি 7 বছর। অর্থাৎ রুগ্ন শিল্প হতে গেলে একটা শিল্পকে অন্তত 7 বছরের রেজিস্টার কোম্পানি বা শিল্প কিন্তু হতে হবে। পরের প্রশ্ন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? অপশন এ তৃতীয়, বি ষষ্ঠ, সি প্রথম, ডি পঞ্চম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ তৃতীয়। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা। আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেখেছিলাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কিন্তু ছিল কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতিকরণ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া। কিন্তু তৃতীয়টাতে দেখা গেল যে আমরা ভারী শিল্পকে গুরুত্ব দিতে গিয়ে এদিকে কৃষিকে আমরা ভুলেই গেলাম, তাই তো? এই জন্য তৃতীয়টাতে কিন্তু কৃষি আর শিল্পকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই জন্য এখানে বলা রয়েছে, দেখো, স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠার কথা কিন্তু এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই বলা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো হলে লাইক করবে, শেয়ার করবে, এমনকি তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।